কিন্তু সেই সরকার কি জনগণের চাইতে বেশি ক্ষমতাশালী হতে পারে? তাহলে সরকারকে এমন ক্ষমতার সরকার হতে হবে যে সবসময় জনগণের কাছে জবাবদিহিতা করে। এটা হচ্ছে গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিগত দার্শনিক দিক, মর্মবস্তুগত দিক। এইটা যদি না থাকে তাহলে এটার গণতন্ত্র না। এবং ঠিক এইটা থাকার জন্যই তাহলে গণতন্ত্রের যে কাঠামোগত দিক, সেই দিকটাকে ওইভাবে সাজাতে হবে। পদ্ধতিগতভাবে কাঠামোর মধ্যে যিনি সংখ্যাগরিষ্ঠতা হবেন তিনি বিজয়ী, অথবা তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, সরকার হবেন, এটা পদ্ধতিগতভাবে ঠিক করা হয়েছে। কিন্তু এই পদ্ধতির একটা বড় সমস্যা হচ্ছে যে যিনি সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন তিনি কিন্তু যে কোনো সময় স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন। সংখ্যাগরিষ্ঠতা বাদ বলে মেজরিটেরিয়ানিজম এটা একটা থাকে। তাহলে সংখ্যাগরিষ্ঠতার জায়গাতে আপনি যখন যাচ্ছেন পদ্ধতিগতভাবে, তখন এটা এই মেজরিটেরিয়ানিজম দিয়ে একটা স্বেচ্ছাচারিতার রূপ নিতে পারে। তাহলে এই স্বেচ্ছাচারিতা বন্ধ করা হবে কিভাবে? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন গণতন্ত্রের। আপনি যাকে বলছেন যে জনগণের কাছে জবাবদিহিতা করবে, তার মানে হচ্ছে যে পদ্ধতিগতভাবে যে স্বেচ্ছাচারিতার সম্ভাবনা থাকে সেটা বন্ধ করা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা। নানা দেশে নানা রকম চর্চা চলছে, সব জায়গায় যে খুব বড় আকারে এই পদ্ধতিগতভাবে স্বেচ্ছাচারিতা বন্ধ করা গেছে তা নয়, তবে যতটুকু অর্জন আছে বাংলাদেশে তার ধারে কাছেও যাওয়া হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থার পদ্ধতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ যিনি হন, সরকার গঠন করেন, যারা অন্য সংখ্যালঘিষ্ঠ কিংবা বিরোধীতে থাকেন তাদের কি অধিকার এবং মর্যাদা, এইটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ শুরু থেকে দেখে আসছে বিরোধী দল হওয়া মানে হয় আপনি জেলে থাকবেন, না হয় আপনি গুম হয়ে যাবেন, না হয় ক্রস ফায়ার হবেন, না হয় আপনার বিরুদ্ধে মামলা দেবে এবং আপনি আদালতের বারান্দায় ঘুরতে থাকবেন। আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সমস্ত সামাজিক জায়গা সংকুচিত হতে থাকবে। এবং গত 15 বছরে এটা কি রূপ লাভ করেছে যে একটা চাকরি যে কে পাবে তার ঠিকুজি বের করা হচ্ছে। বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কিংবা মায়ের গোষ্ঠীর মধ্যে কোথায় আসলে বিরোধী দল পাওয়া যায়? এই জায়গাগুলো বাংলাদেশে এটা তার উত্তুঙ্গ পরিস্থিতিটা তৈরি করেছে। তো পদ্ধতিগতভাবে এখানে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আমাদের ওই জায়গাটা তৈরি করার কথা ছিল যেখানে বিরোধী দল কিংবা যারা সংখ্যালঘিষ্ঠ যে কোনো অর্থেই, রাজনৈতিক অর্থে কেবল নয়, কোনো পরিচয়ের অর্থে হোক, মতাদর্শের অর্থে হোক, জীবন চর্চার অর্থে হোক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু নিজেরা ফ্যাসিবাদী আদর্শ মনে মনে লালন করেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সংখ্যায় কম, মতাদর্শের দিক থেকে, জীবন চর্চার দিক থেকে, ধর্মীয় পরিচয় কিংবা অন্য যে কোনো পরিচয়ের দিক থেকে কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিক থেকে তাদের উপরে চেপে বসার একটা তৎপরতা চলছে। তো গণতন্ত্রের এই যে জায়গা, যে গণতন্ত্রে সংখ্যালঘিষ্ঠ যারা, ক্ষমতার বাইরে যারা, তাদের অধিকার কি, মর্যাদা কি, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে কিনা, সেইটাই পদ্ধতিগতভাবে তার ব্যবস্থার আয়োজন হওয়ার কথা। এর মানে হচ্ছে এমন একটা ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে মানুষ, সরকার স্বেচ্ছাচারী হতে চাইলেও সে তার আশ্রয় পায়। এই কারণে সরকারের সাথে বিচার বিভাগের, আইন বিভাগের পার্থক্য থাকে। সংসদ, সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাই, এই যে আপনার অধিকারের জায়গা, মর্যাদার জায়গা, সেটার নিশ্চয়তা। এই ক্ষমতার ভারসাম্যই জবাবদিহিতা আনে। এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, ওইটা স্বেচ্ছাচারীতন্ত্রে পরিণত হবে। আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা আইনি দিক থেকেও যদি এইভাবে আপনি দাঁড়ও করান, কিন্তু যদি এরকম অবস্থা থাকে যে সমাজে কতিপয় লোক ব্যাপক ধন সম্পদের মালিক হবে এবং বৈষম্য এমনভাবে যাবে যে বৈষম্যের কোনো লাগাম ধরা যায় না, তখন ওই বড় লোকেরা আরো বড় লোক হইতে চাইবে এবং তারা পুরো রাষ্ট্র শক্তিটা দখল করবে। ক্ষমতার প্রতি অলি গলি, ফাঁক ফোকর সবটা দখল করে তারা রাষ্ট্র ক্ষমতাটা ব্যবহার করে ধন সম্পদ আহরণের দিকে যাবে। এইভাবে ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতন্ত্র থাকার পরও ওই গণতন্ত্র ধনতান্ত্রিক কতিপয়ের
হাতিয়ারে পরিণত হয় এবং সেটা একটা ক্রনিক ক্যাপিটালিজম, মানে ক্ষমতা ব্যবহার করে দখলদারিত্বের জায়গায় যায়। কাজেই আর্থসামাজিক ব্যবস্থা, উৎপাদন এবং বন্টন, সেইখানে যদি ন্যূনতম ন্যায্যতা না থাকে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাও জায়গায় দাঁড়াবে না। এখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এইটা, ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে যে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে। নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বোঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে, যে বন্দোবস্তে দেশে একদল লোক ক্ষমতা ব্যবহার করে এই রকম ভাবে এস আলম কিংবা সালমান এফ রহমান হয়ে উঠতে পারে না। এই জবাবদিহিতার কাঠামো তৈরি করার জন্য যে নতুন বন্দোবস্ত, সেইটা আজকে বাংলাদেশের জনগণের কিংবা বিশেষভাবে আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষার জায়গা। যে দেশের তরুণরা এই আকাঙ্ক্ষা পোষণ করে, রাজনৈতিক দল সেটাকে পূরণ করার জন্য প্রস্তুত হয় না, সেখানে বুঝতে হবে বড় ধরনের সংকট এসে হাজির হবে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে, যে রাষ্ট্রকে কল্পনা করছে, সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছি কিনা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষত ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামে যে রাজনৈতিক দলগুলো এই লড়াই করেছে, এটা কোনো কথাই না যে লড়াই কে করেছে অথবা কার কি ক্রেডিট। কেউ যদি বলে যে এটা কেবলমাত্র জুলাই আগস্টেই হয়েছে, এইটা যে গ্রহণযোগ্য নয় সেটা সবাই জানে। রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে, কেবল 15 বছরে নয়, তার আগেও চলেছে। 15 বছরেই বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল, এটাও কিন্তু ঠিক নয়। ইতিহাস যদি বলেন তার আগেও বাংলাদেশের সমস্যা ছিল। 72 সাল থেকে এখানে সমস্যা ছিল। প্রত্যেকটি সরকারের আমলে নানা ধরনের দুঃশাসন কায়েম হয়েছে। এমনকি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন ব্যবস্থা দখল করার জন্যই, সমস্যার সমাধান হিসাবে। এমনকি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। এগুলি সবই আমাদের ইতিহাসের অংশ, ভুলে গেলে চলবে না। কাজেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে ছাত্ররা যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যেখানে জবাবদিহিতা থাকবে, দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার, এই জায়গাটা বন্ধ হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।